আমি পিউ। নমস্কার জানাই সকলকে। আজ আমাদের 4 নম্বর এপিসোড নিয়ে চলে এলাম। আজকের এপিসোডে থাকছে 3টি সত্য ভৌতিক ঘটনা। ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। আজ যে 3টি ঘটনা শোনাবো তার মধ্যে প্রথম ঘটনাটি হলো একটি শ্মশান নিয়ে। সেখানে 4 বন্ধু মিলে দুঃসাহসিক অভিযান করতে গিয়ে কীভাবে বিপদের মুখে পড়ল এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকলো সেই বিষয় নিয়ে। দ্বিতীয় ঘটনাটি হলো পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হই। একটি ব্ল্যাক ম্যাজিকের বিষয়বস্তু নিয়ে ঘটনাটি। আর তৃতীয় ঘটনাটি হলো কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা ও সেই ঘটনার পরে একটি আর্ট ডিরেক্টর ও একজন ফটোগ্রাফার সেখানের কিছু শ্যুট করার জন্যে গিয়ে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরেছেন। আজকের ঘটনাগুলি পাঠিয়েছেন যারা, তারা হলেন, প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন বাঁকুড়া থেকে সঞ্জিত মণ্ডল, দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন আলিপুরদুয়ার থেকে অনিমেষ ভট্টাচার্য এবং তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন শ্যামবাজার থেকে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক। প্রতি শনিবার রাত 9টার সময় এমন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আমরা চলে আসি। শুরু করছি আজকের প্রথম ঘটনা। রাতে যখন সবকিছু শান্ত হয়ে আসে তখন শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সাহস খুব কম মানুষেরই থাকে। সেই রাতে আমরা 4 বন্ধু, আমি, জয়ন্ত, পলাশ আর রতন, এক দুঃসাহসিক অভিযানে বের হয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল শহরের বাইরে থাকা পুরনো শ্মশানটা। মধ্যরাতে শ্মশান এবং এক অদ্ভুত নীরবতা, সব কিছুই শুরু হয়েছিল এক বাজি থেকে। কে কতক্ষণ শ্মশানের ভেতরে থাকতে পারে তাই নিয়ে বাজি। রাত তখন প্রায় 2টো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, গাছের পাতা নড়ার শব্দও নেই। শ্মশানের ফটক পার হতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি আমাদের গ্রাস করল। কোথাও কোনো আলো নেই, শুধু আমাদের মোবাইলের টর্চের হালকা আলো। হঠাৎ জয়ন্ত বলল, দেখ ওই বটগাছটার নিচে কিছু একটা জ্বলছে। আমরা তাকিয়ে দেখি সত্যিই একটা লাল আলো জ্বলছে, যেন কোনো জ্বলন্ত চোখ। আমরা একে অপরের দিকে তাকালাম, ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ। রতন বলল, হয়তো কেউ মশা তাড়ানোর জন্য আগুন জ্বালিয়েছে। কিন্তু আমরা জানতাম এত রাতে শ্মশানে কোনো মানুষ থাকে না। হঠাৎ একাকী একজন নারীর কান্না। আমরা কিছুটা এগোতেই কান্নার শব্দটা আরো জোরালো হতে শুরু করলো। মনে হচ্ছিল কোনো এক নারীর খুব কষ্ট, সে এই কষ্টে কাঁদছে। শব্দটা আসছে একটা শ্মশানের চিতা থেকে, যেটা অনেকদিন আগে নিভে গেছে। আমরা একে অপরের হাত ধরে এগিয়ে গেলাম। টর্চের আলো ফেলে দেখি কেউ নেই, শুধু একটা কালো শাড়ির টুকরো পড়ে আছে। শাড়িটা হাতে নিতেই রতন চিৎকার করে উঠল। তার হাতে একটা পোড়া দাগ, মনে হলো যেন কেউ গরম লোহা দিয়ে তার হাতে চাপ দিয়েছে। এই ঘটনার পর আমাদের সাহসের চির ধরল। আমরা দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তখনই পলাশ চিৎকার করে উঠল, আমার ক্যামেরা! শ্মশানের ভেতরে ছবি তোলার জন্য ও একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল, যেটা এখন তার কাছে নেই। আমরা সবাই মিলে ক্যামেরাটা খুঁজতে লাগলাম। আবার ফিরে গেলাম সেই পোড়া চিতার কাছে।
এবার কোনো কান্নার শব্দ নেই, নেই সেই জ্বলন্ত লাল আলো, নেই ক্যামেরাও। হঠাৎ পেছন থেকে একটা নারী কণ্ঠের তীক্ষ্ণ হাসি ভেসে এলো। হাসির শব্দটা এতটাই বীভৎস ছিল যে আমাদের বুক কেঁপে উঠল। অন্ধকারের ছায়া এবং শেষ রক্ষায় আমরা দ্রুত ফিরে আসার চেষ্টা করলাম, কিন্তু শ্মশানের রাস্তা যেন শেষ হচ্ছে না। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা একই জায়গায় ঘুরছি। তখন রতন হঠাৎ মাটিতে পড়ে গেল, তার মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। আমরা কিছু বোঝার আগেই তার চোখ দুটো উল্টে গেল, মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তার গলা টিপে ধরেছে। তখন জয়ন্ত বলল ও একটা মন্ত্র জানে, যেটা নাকি বিপদ থেকে রক্ষা করে। সে কাঁপা কাঁপা গলায় মন্ত্রটা বলতে শুরু করলো। মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে রতনের হাত পা ছটপটানি কমে গেল। একটা বিকট শব্দ করে কিছু একটা আমাদের পাশ দিয়ে দ্রুত চলে গেল। মনে হলো যেন একটা কালো ছায়া আমাদের অতিক্রম করে চলে গেল। আমরা কোনো মতে রতনকে তুলে নিয়ে শ্মশানের ফটক দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসতেই রতন স্বাভাবিক হয়ে গেল। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর আর কখনো সেই শ্মশানের ধারে কাছে আমরা যাইনি। সেই রাতের ঘটনাটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। শ্মশানকে কেন্দ্র করে এমন অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা কেবল গল্পের অংশ নয়, বরং এক বিভীষিকাময় সত্য। শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা। আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই মেল আইডিতে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এক সময় আমি শহরে থাকতাম। সেখানে আমার এক বন্ধু ছিল, যার নাম দীপক। দীপক একটু অন্য ধরনের মানুষ। সে সবসময় পুরনো বই আর অদ্ভুত জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করত। একদিন সে আমাকে বলল, চল আমরা একটা পুরনো জমিদার বাড়িতে যাই, শুনেছি সেখানে কিছু দেখতে পাওয়া যায়, আবার অদ্ভুতও কিছু ঘটে। আমি রাজি হলাম। রাতের বেলা আমরা দুই বন্ধু মিলে সেই জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা দেখতে খুবই পুরনো আর জীর্ণ, চারিদিকে একটা গা ছমছমে ভাব। বাড়ির ভেতরে ঢোকার পর আমরা দেখতে পেলাম একটা ঘর অন্য ঘরের থেকে অনেক আলাদা। সেখানে অনেক কালো কাপড়ের পুতুল, একটা নরমুণ্ড আর বিভিন্ন ধরনের অদ্ভুত প্রতীক আঁকা দেওয়ালে। দীপক এক্স্যাক্টলি বলল, এগুলো তো কালো জাদুর চিহ্ন। আমি তখন এসব বিশ্বাস করতাম না, তাই ওকে বললাম, চল এখান থেকে বের হই, এসব নিয়ে মজা করাটা ঠিক হবে না। কিন্তু দীপক আমার কথা শুনল না। সে একটা পুতুল হাতে নিয়ে বলল, যদি কিছু হয় তাহলে আমি দেখব। বাড়ি থেকে বের হওয়ার পর দীপক হাসতে হাসতে বলল, দেখলি, কিছুই তো হলো না। কিন্তু তার কথা শেষ না হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করলো, সে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ভয় চিৎকার করে উঠলাম। আশেপাশে কোনো মানুষ ছিল না। আমি কোনো মতে দীপককে ধরে আমার পরিচিত এক ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন, ওর সেরকম কিছু হয়নি, একটু প্রেশারটা লো হয়ে গেছে তো, তাই মাথা ঘুরে গেছে। কিন্তু আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। দীপকের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো।
সে খেতে পারতো না, ঘুমাতে পারতো না, সারাক্ষণ কেমন যেন অদ্ভুত শব্দ করত। আমি আর কোনো উপায় না দেখে এক তান্ত্রিকের কাছে গেলাম। তিনি সব শুনে বললেন, তোমাদের বন্ধু কালো জাদু শিকার হয়েছে। তিনি আমাদের সাথে দীপকের বাড়িতে এলেন এবং একটা ঝাড়ফুঁক শুরু করলেন। তান্ত্রিকের মন্ত্র বলার সাথে সাথে দীপকের শরীর প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীর থেকে বের হওয়ার চেষ্টা করছে। এই ঝাড়ফুঁক প্রায় 2 দিন ধরে চলল। 2 দিন পর দীপক স্বাভাবিক হয়ে গেছে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে বলল, আমি আর কখনো এই ধরনের জিনিস নিয়ে মজা করব না রে। এই ঘটনার পর আমি আর দীপক কেউ কখনো সেই জমিদার বাড়ির দিকে যায়নি। এই ঘটনা আমাকে বিশ্বাস করতে বাধ্য করালো যে পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি। ঘটনাগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এবার যাওয়া যাক তৃতীয় ঘটনায়। কলকাতার পুরনো বাড়ি আর অলিগলিতে লুকিয়ে আছে অনেক ভৌতিক গল্প। এর মধ্যে কিছু গল্প এতটাই রোমাঞ্চকর যে সেগুলো মানুষের মুখে মুখে ফেরে। এমনই একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজ বলবো, যা ঘটেছে কলকাতার কুখ্যাত আর্সেনিক ম্যানশনে। কলকাতার এই বাড়িটি একসময় এক ধনী ব্যবসায়ী থাকতেন। তার নাম ছিল নগেনবাবু। নগেনবাবুর ছিল 2 মেয়ে। তার ব্যবসা হঠাৎই লোকসানে পড়ল। ঋণের জালে জড়িয়ে পড়লেন নগেনবাবু। খুব হতাশ হয়ে পড়লেন। বাজারে প্রচুর ঋণ। তিনি কি করবেন সেই সময় কিছু বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎই একদিন আর্সেনিক নিজেও খেলেন ও তার 2 মেয়েকে খাওয়ালেন। তারপর থেকে এই বাড়িটি বন্ধ। আশেপাশের মানুষজন বলাবলি করে মাঝে মধ্যে নাকি রাতের বেলা এই বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। আমি একজন ফটোগ্রাফার। একদিন আমার বন্ধু, যিনি একজন আর্ট ডিরেক্টর, আমাকে এই বাড়ির ছবি তুলতে বললেন, তাও আবার রাতের বেলা। আমি আর আমার বন্ধু দীপক ক্যামেরা নিয়ে সেই বাড়ির দিকে গেলাম। বাড়িটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু যখনই কাছে গেলাম গা ছমছমে করে উঠল। বাড়ির বাইরে থেকে ছবি তোলার সময় আমার ক্যামেরা হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। আমার বন্ধু দীপক বলল, চলো ভেতরে ঢুকে দেখি কি হয়। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তারপর সাহস করে ভেতরে গেলাম। বাড়ির ভেতরে ঢোকার পর আমরা দেখতে পেলাম মেঝেতে আর্সেনিকের বোতল পড়ে আছে। আমরা ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তখনই দীপক চিৎকার করে উঠল। তার ক্যামেরা থেকে একটা লাল আলো বের হচ্ছিল। আমি দেখলাম লাল আলোটা ঘরের মধ্যে ঘুরছে। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎই আমার মনে হলো কেউ যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমার বন্ধু দীপক ভয় কাঁপতে কাঁপতে বলল, চলো এখান থেকে বের হই। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। পরের দিন আমরা এক গবেষকের কাছে গেলাম। তিনি এই বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। তিনি আমাদের বললেন, ওই বাড়িতে কিছু আত্মা আটকে আছে। তারা নিজেদের জীবনের শেষ মুহূর্তে প্রচণ্ড কষ্ট পেয়েছে, তাই তারা মুক্তি পেতে পারছে না। তিনি আরও বললেন, এই ধরনের বাড়িগুলো খুব সংবেদনশীল। এখানে ক্যামেরা বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র কাজ করে না। এই ঘটনার পর আমি আর কখনো কোনো ভৌতিক জায়গায় ছবি তুলতে যাইনি।